গল্পের শুরুটা হয় কতগুলো বৃদ্ধ মানুষকে দেখিয়ে। তারা সবাই একটা কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আর সেখানে আমরা 70 বছরের এক বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। এনার নাম হলো এহসান। সেও ওই কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তবে আজকে তার নিজের মায়ের কথা খুবই মনে পড়ছিল। আর তখনই সিন ফ্ল্যাশব্যাক হয়ে 1960-এর দশকে চলে আসে। জায়গাটার নাম ছিল জেজু দ্বীপ। আর এখানে আমাদের এহসানের শৈশবকে দেখানো হয়। এহসান ছিল মাত্র 12 বছরের। তার স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন বিখ্যাত কবি হবে, আর সে অনেক টাকা ইনকাম করবে। আর সেই টাকা দিয়ে সে তার মায়ের সকল কষ্ট দূর করে দিবে। এহসানের মা ছিল খুবই দরিদ্র। সে সমুদ্র থেকে মাছ ধরে তাদের সংসার চালাতো। এহসানের বাবা অনেক আগেই মারা গিয়েছে, তাই এহসানের মা দ্বিতীয় বিয়ে করে। কিন্তু এহসানের সৎ বাবা ঠিকভাবে কাজ করতো না, তাই এহসান ছোটবেলা থেকেই তার দাদির কাছে বড় হচ্ছিল। আর এই ছেলেটার নাম হলো গোয়েন শেখ। সে এহসানকে খুবই পছন্দ করত। সে সবসময় এহসানের খেয়াল রাখতো। আর তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো সে বড় হয়ে এহসানকে বিয়ে করবে। তবে এহসান তাকে মোটেও পাত্তা দিত না। অন্যদিকে এহসান তার দাদির বাসায় থাকতো ঠিকই, তবে তার চাচা এবং চাচি তার সাথে ভালো ব্যবহার করতো না। তাকে দিয়ে তারা ঘরের সকল কাজ করাতো, এমনকি তারা তাকে ঠিকভাবে খেতেও দিত না। একদিন এহসানের মা এই সকল বিষয় জানতে পারে, আর সে এহসানকে তার দাদির বাসা থেকে নিজের কাছে নিয়ে আসে। এহসানের মাই ছিল যে তাকে খুবই ভালোবাসতো। এহসানের মাও চাইতে এহসান বড় হয়ে তার সকল স্বপ্নগুলো পূরণ করুক এবং সে তার সকল কষ্ট দূর করে দিক। এহসানের মা এহসানের সকল ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করত। এহসানও অনেক খুশি ছিল তার মায়ের সাথে থাকতে পেরে। কিন্তু একদিন এহসানের বাবার মতো এহসানের মাও এহসানকে সারা জীবনের মতো ছেড়ে না ফেরার দেশে চলে যায়। এহসান অনেকটা ভেঙে পড়ে, কারণ তার মাই ছিল যে তাকে সবচাইতে বেশি ভালোবাসতো। এহসানের এরকম খারাপ সময় গোয়েন শেখ তার পাশে এসে দাঁড়ায়। এহসানের মা মারা যাওয়ার পর এহসানের সৎ বাবা আর এহসান তাদের পরিত্যক্ত জমিতে বাঁধাকপি চাষ করতে শুরু করে। আর এই কাজে গোয়েন শেখও তাদেরকে সাহায্য করছিল। আর এই বাঁধাকপি বিক্রি করে এহসানরা তাদের সংসার চালাতো। গোয়েন শেখের বাজারে একটি মাছের দোকান ছিল। সে এহসানের সকল বাঁধাকপিগুলো বিক্রি করে দিত। বলতে গেলে এহসানের সেরকম কোনো কষ্টই হতো না। দেখতে দেখতে গোয়েন শেখ আর এহসান বড় হয়ে যায়। আর এখনো গোয়েন শেখ এহসানের সকল ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখতো। কিন্তু গোয়েন শেখের দাদি এগুলো মোটেও পছন্দ করতো না। সে চাইতো না যে এহসান গোয়েন শেখের সাথে মেলামেশা করুক। সে সবসময় বাজারে এসে এহসানকে তাড়া করতে থাকে। এহসান বলে, তোমার নাতিকে আমি পছন্দ করি না। তোমার নাতি আমার পেছনে সারাদিন ঘুরঘুর করে। আর এটা ছিল নিত্যদিনের কাহিনী। যাই হোক, এরপর গোয়েন শেখ আর এহসান বাজার থেকে বাসায় ফিরছিল। আর এহসান সবসময় গোয়েন শেখের পকেটে হাত দিয়ে হাঁটতো। এহসান বলে, তোমার দাদি আমাকে কি মনে করছে? হ্যাঁ, সবসময় শুধু আমাকে তাড়া করতে থাকে। আমি কি তোমাকে বিয়ে করবো নাকি? গোয়েন শেখ বলে, তাহলে যাকে বিয়ে করবে তার পকেটে গিয়ে হাত রাখো। এহসান বলে, গত 10 বছর থেকে তুমি শুধু আমাকে মাছই দিয়ে যাচ্ছ। এতে যে কেউই মনে করবে যে তুমি আমার উপর দয়া করছো। আর তখনই গোয়েন শেখ এহসানকে কোনো কিছু না বলেই কিস করে বসে। আর এখান থেকেই তাদের ভালোবাসার শুরুটা হয়। এরপর এহসান খুবই খুশি মনে নাচতে নাচতে তার বাসায় ফিরে আসে। আজকে সে খুবই খুশি ছিল, কিন্তু সে বাসায় এসে দেখে তার সৎ বাবা অন্য এক মহিলাকে বাসায় নিয়ে এসেছে। এহসান জানতে পারে তার সৎ বাবা এই মহিলাকে অনেক আগেই বিয়ে করেছে। এগুলো জানতে পারে এহসান অনেক কষ্ট পায়। আর সে সেই বাসা ছেড়ে তার দাদির বাসায় চলে আসে। কিন্তু তার চাচা বলে, তোমাকে এখানে থাকতে হলে ফ্যাক্টরিতে কাজ করতে হবে, আর মাসে মাসে আমাদেরকে টাকা পাঠাতে হবে। এটা শুনে এহসান কান্নায় ভেঙে পড়ে। এহসান কাঁদতে কাঁদতে গোয়েন শেখের কাছে চলে আসে। সে এসে বলে, আমার এখন থাকার কোনো জায়গা নেই। আমি ওই দুই ঘর ছেড়ে চলে এসেছি। আমার এখন কি হবে? আমি আমার নিজের স্বপ্নগুলো কিভাবে পূরণ করব? আমি কলেজে কিভাবে যাব? গোয়েন শেখ বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বপ্ন পূরণ করব। যেহেতু গোয়েন শেখের দাদি তাদেরকে মেনে নিবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। ওই দিন রাতেই তারা চুপি চুপি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে। এহসান তার ঘর থেকে সেই মহিলার কিছু গয়নাগাটি এবং জামা কাপড় চুরি করে নিয়ে আসে। গোয়েন শেখও তার দাদির কিছু গয়নাগাটি নিয়ে আসে। এগুলো নিয়েই তারা জাহাজে উঠে পড়ে। জাহাজের এক নাবিক তাদেরকে পরিচয় জিজ্ঞেস করে। পরিচয় না দিলে তাদেরকে গুপ্তচর হিসেবে ধরা হবে। তখন এহসান সেই নাবিককে বলে, আমরা হলাম স্বামী স্ত্রী। যাই হোক, এরপর তারা ভুসানে পৌঁছে যায়। যেহেতু তারা সেখানে নতুন, তাই তারা কোনো কিছুই চিনতে পারছিল না। তারা একটা দোকানে আসে তাদের সেই গয়নাগুলো বিক্রি করতে, কিন্তু দোকানদারে তাদের উপর সন্দেহ হয়, তাই তারা গয়নাগুলো বিক্রি করতে পারে না। এরপর তারা একটা হোটেলে আসে একটা রুম নেওয়ার জন্য, কিন্তু হোটেলের মালিক তাদেরকে রুম দিতে চাচ্ছিল না। তবে হোটেলের মালিকের বউ তাদের উপর দয়া করে একটা রুম দিয়ে দেয়। গোয়েন শেখ এহসানকে বলে, তুমি চিন্তা করো না, আমি ফ্যাক্টরিতে কাজ করব আর তুমি তোমার নিজের পড়াশোনা চালিয়ে যাবে। এরপর হোটেলের মালিকের বউ তাদের জন্য রাতের খাবার নিয়ে আসে
এবং তাদের খুবই ভালোভাবে আপ্যায়ন করে। গোয়েনশিক আর এসন রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে, কিন্তু পরদিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে তাদের সকল জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। এসন আর গোয়েনশিক বুঝতে পারে তাদের জিনিসপত্র হোটেলের মালিকই চুরি করেছে, কিন্তু হোটেলের মালিক সেটা অস্বীকার করে। তারা উল্টো তাদেরকে ভয় দেখায় যে তারা দুজন যে বাড়ি থেকে পালিয়ে এসেছে এটা তারা পুলিশকে বলে দেবে। তারপর আর কি, এসন আর গোয়েনশিক অসহায়ের মতো রাস্তার পাশে বসে থাকে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ তাদের হাতে তো কোনো টাকা পয়সা ছিল না। তখন এসনের মাথায় একটি বুদ্ধি আসে। তারা সিদ্ধান্ত নেয় যে তাদের চুরি যাওয়া জিনিসপত্র তারা নিজেরাই আবার চুরি করবে। তাই তারা রাতের অন্ধকারে চুপি চুপি আবারও সেই হোটেলে প্রবেশ করে এবং অনেক খোঁজাখুঁজির পরও তারা তাদের জিনিসপত্র না পেয়ে হোটেলের ক্যাশ বক্সটা নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখনই এহসন তার চুলের ক্লিপটি হোটেল মালিকের মেয়ের মাথায় দেখতে পায়। তাই সে যখন সেটা নিতেই যাবে তখনই হোটেল মালিকের মেয়ের ঘুম ভেঙে যায় আর তারা সবাই ঘুম থেকে উঠে যায় এবং তারা তাদেরকে তাড়া করতে থাকে। কিন্তু শেষমেশ এহসন আর গোয়েনশিক তাদের হাতে ধরা পড়ে যায় আর তারা তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পুলিশ চুরির বিষয়ে সত্যিটা জানতে পেরে সেই হোটেল মালিকের বউকেও গ্রেফতার করে নিয়ে যায় আর একে পুলিশ এই নিয়ে 10 বার গ্রেফতার করলো। আর এদিকে একটু পরেই গোয়েনশিকের মা চলে আসে। আসলে পুলিশ তাদের দুজনের সম্পর্কে তাদের বাড়ির সবাইকে আগেই জানিয়ে দিয়েছিল এবং গোয়েনশিকের মা তাদেরকে আবারও বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এহসন গোয়েনশিকের সাথে পালানোর ফলে পুরো গ্রামে তার বদনাম ছড়িয়ে পড়ে, এমনকি তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়। আর এসব কারণে এহসনের চাচা তাকে ঘরে বন্দি করে রাখে। আর অন্যদিকে গোয়েনশিকের পরিবারও তাকে অনেক বকাবকি করে এবং তাকে মারেও, কিন্তু তবুও গোয়েনশিক এহসনের পাশেই দাঁড়ায়। এর মধ্যে গোয়েনশিকের মা এহসনের সাথে দেখা করতে আসে এবং সে এহসনকে এমন কিছু কথা বলে যার ফলে সে খুবই কষ্ট পায়। আর সে সিদ্ধান্ত নেয় যে সে সারা জীবনের মতো গোয়েনশিককে ভুলে যাবে। আর সেই দিন রাতেই গোয়েনশিক এহসনের চাচার কাছে তাদের বিয়ের প্রস্তাব নিয়ে আসে। গোয়েনশিক বলে, আমি এহসনকে সারা জীবন খুশি রাখবো, দয়া করে আপনারা মেনে নিন। আর তখনই এহসন ঘর থেকে বেরিয়ে এসে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি এখানে কেন এসেছো? তুমি কি মনে করেছো আমার কি কোনোদিনও বিয়ে হবে না? তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে কোনোদিনও দেখতে চাই না। এরপর এহসনের চাচা এহসনের বিয়ে এমন এক লোকের সাথে ঠিক করে যে কিনা এহসনের থেকে বয়সে অনেক বড়, এমনকি সেই লোক আগেও বিয়ে করেছিল আর তার ছোট ছোট দুটো বাচ্চাও রয়েছে। এগুলো জানতে পেরে এহসন অনেকটা ভেঙে পড়ে আর সে মনে মনে ভাবতে থাকে তার মা হয়তো এগুলো দেখে খুবই কষ্ট পাচ্ছে। অন্যদিকে গোয়েনশিক এগুলো জানতে পারে আর সে তাড়াতাড়ি করে এহসনের বাসার সামনে চলে আসে। সে এসে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আপনারা এগুলো কেন করছেন? আপনারা তো জানেন আমি এহসনকে কতটা ভালোবাসি, তবু আপনারা ওকে অন্য কারোর সাথে বিয়ে কেন দিচ্ছেন? তখনই এহসন চলে আসে। গোয়েনশিক এহসনকে জিজ্ঞেস করে, তুমি এগুলো কেন করছো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি চিন্তা করো না, আমি তোমার সকল স্বপ্নগুলো পূরণ করব, দরকার হলে আমি দিন রাত পরিশ্রম করব, কিন্তু তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। এহসন বলে, না, আমি যা করছি সব নিজের ইচ্ছেই করছি, তুমি আমার জীবন থেকে দূরে চলে যাও, তাহলে আমি খুশি থাকবো। এটা শুনে গোয়েনশিকের মন একেবারে ভেঙে যায়, সে পুরোপুরি ভেঙে পড়ে। সে কোনোদিনই ভাবেনি যে এহসন তাকে এরকম কথা বলবে। তাই গোয়েনশিক এবার সিদ্ধান্ত নেয় যে সে এই দ্বীপ ছেড়ে চলে যাবে এহসনের থেকে অনেক দূরে, যাতে এহসন সুখে থাকতে পারে। এদিকে জাহাজ ছাড়ার সময় হয়ে গেছিল। অন্যদিকে এহসন মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল, তার মন মোটেও সায় দিচ্ছিল না। সে বুঝতে পারে যে সে অনেক বড় ভুল করেছে, তাই সে তাড়াতাড়ি করে গোয়েনশিককে থামাতে চলে যায়, কিন্তু সে দেরি করে ফেলে। এদিকে ইতিমধ্যে জাহাজ ছেড়েও দিয়েছিল। এহসন চিৎকার করে গোয়েনশিককে ডাকতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, গোয়েনশিক, আমাকে ছেড়ে যেও না, তুমি ছাড়া আমার কেউ নেই। এদিকে জাহাজে বসে গোয়েনশিক এহসনের চিৎকার শুনতে পায়। এটা শুনে সে পাগলের মতো হয়ে যায়। সে তাড়াতাড়ি করে জাহাজের ক্যাপ্টেনকে জাহাজ ঘোরাতে বলে, কিন্তু তারা তার কোনো কথাই শোনে না। এহসন তো প্রচুর কান্না করছিল। গোয়েনশিক কি করবে কিছু বুঝতে না পেরে সে সমুদ্রে ঝাঁপ দেয়। তবে গোয়েনশিক ভাগ্যক্রমে বেঁচে যায় আর সে খুবই কষ্টে সাঁতরে তীরে চলে আসে এবং তার একে অপরকে জড়িয়ে ধরে খুবই কান্না করতে থাকে। আশেপাশের লোকজনরা এগুলো দেখে তারাও খুবই ইমোশনাল হয়ে পড়ে। সেখানে লোকজন গোয়েনশিকের মাকে বলে, তুমি যে চাল চাললে তাতে কিছুই হলো না, ভালোবাসা কখনো আটকে রাখা যায় না। যাই হোক, এরপর তাদের দুজনের ভালোবাসা পূর্ণতা পায় এবং তারা একে অপরকে বিয়ে করে আর তাদের ঘরে একটা ছোট ফুটফুটে বাচ্চা মেয়ের জন্ম হয়। আর এহসন তার সকল স্বপ্ন ভুলে যায়। সে এবার পুরোপুরি সংসারে মনোযোগী হয়ে ওঠে আর এটাই ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল। শুরু হয়ে যায় এহসনের উপর অত্যাচার। গোয়েনশিকের মা এবং দাদি সবসময় এহসনকে কষ্ট দিত, কিন্তু এহসন শুধু গোয়েনশিকের জন্য এই সকল কষ্ট মুখ বুজে সহ্য করে নিত, কারণ একমাত্র গোয়েনশিক এহসনের পাশে দাঁড়াতো আর সে এহসনকে খুবই ভালোবাসতো।
গৈনশিকের মা এবং দাদি সবসময় এহসনের নামে তার কাছে নালিশ দিত, কিন্তু গৈনশিক এগুলো কখনোই কানে নিত না, কারণ সে এহসনকে খুবই বিশ্বাস করত। একদিন এহসন জানতে পারে তার শ্বশুরবাড়ির লোক তার ছোট মেয়েকে ডুবুরি বানাতে চায়, যাতে সে সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারে। এটা জানতে পেরে এহসন প্রচন্ড রেগে যায়। সে চিৎকার করে বলে, আপনারা আমার মেয়েকে কি মনে করেছেন? আমি যতই কষ্টে থাকি না কেন, কিন্তু আমার মেয়েকে আমি কখনোই কষ্টে থাকতে দেব না। এহসন বলে, আমার নিজের মা এই কাজ করতে গিয়ে অল্প বয়সে মারা গিয়েছে। আমি অল্প বয়সে তাকে আমার জীবন থেকে হারিয়েছি, তাই আমি কখনো চাইবো না আমার মেয়ে এইসব কাজ করুক। এহসন গৈনশিকের মাকে বলে, যদি ডুবুরির প্রয়োজন হয় তাহলে নিজের মেয়েকে বানান। আর এই কথা বলার সাথে সাথেই গৈনশিকের মা এহসনকে একটা জোরে চর মারে, আর তখনই গৈনশিকও সেখানে চলে আসে। গৈনশিকের মা গৈনশিককে বলে, তোর বউ আমাদেরকে অপমান করেছে, ও আমাদের সাথে বেয়াদবি করেছে, এমনকি ও আমাদের মুখে মুখে তর্ক করেছে। তুই এখনই ওকে ঘর থেকে বের করে দে। গৈনশিক বলে, আজকের পর থেকে আপনারা ওর চেহারাও দেখতে পাবেন না। এটা বলে গৈনশিক এহসনকে নিয়ে সবসময়ের মতো সেখান থেকে চলে যায়। আর এই সকল কাহিনী এহসনের মেয়ে বলছিল। আর তখনই সিন আবারও প্রেজেন্টে চলে আসে। এহসনের মেয়ে অনেকটা বড় হয়ে গিয়েছে। এহসনের মেয়ে বলে, আমি কখনো তোমার মতো জীবন যাপন করতে চাই না, কারণ তোমার জীবনে সবসময় কষ্ট ছাড়া কিছুই ছিল না। এহসনের মা বলে, হ্যাঁ আমি খুবই কষ্টে ছিলাম, এমনকি আমি অনেক সময় একবেলা খেতেও পারিনি। তবে তুমি এটা বলো না যে আমার জীবন আনন্দের ছিল না। আমার জীবন খুবই আনন্দের ছিল। এরপর সিন আবারও পাস্টে চলে আসে। এহসন আর গৈনশিক তাদের ঘর ছাড়ার পর একটা ছোট ঘরে ভাড়া থাকতে শুরু করে। তাদের কাছে টাকা ছিল না, কিন্তু তারা খুবই সুখী ছিল। গৈনশিক বাড়ি ছাড়ার পর প্রচুর পরিশ্রম করত, কিন্তু এহসন সেগুলো প্রথমে বুঝতে পারেনি। তবে একদিন রাতে এহসন খেয়াল করে গৈনশিকের সারা শরীরে শুধু ঘা আর চোটের দাগ। এগুলো দেখে এহসন খুবই চিন্তায় পড়ে যায়। আসলে গৈনশিক বাড়ি ছাড়ার পর তাকে কেউই কাজ দিচ্ছিল না, তাই তাকে বাধ্য হয়ে এই লোকের নৌকায় কাজ করতে হয়। আর একে তো তোমরা সবাই চেনোই, এহসনের সাথে এর বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এহসন তো তাকে বিয়ে করেনি। আর এই ক্ষোভ সে গৈনশিকের উপর ওঠাতো, তাকে দিয়ে সে প্রচুর কাজ করাতো এবং তাকে মারতো। তবে গৈনশিক এগুলো সহ্য করে নিত শুধু এহসন আর তার ছোট মেয়ের কারণে, কারণ তার কাছে এখানে কাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। এহসন এগুলো জানতে পারে, আর সে তখনই সেখানে চলে আসে। সে প্রচুর রেগেছিল। এহসন বলে, আজ থেকে আমার স্বামী তোমার এখানে কাজ করবে না। এটা বলে এহসন গৈনশিককে নিয়ে সেখান থেকে চলে আসে, আর আসার সময় সেই লোকটাকে একটা লাথিও মেরে আসে। এহসন এটা ভেবে খুবই কষ্ট পাচ্ছিল যে গৈনশিক তার জন্য এতদিন এত কষ্ট সহ্য করেছে,